My dear students, welcome back to online class. This is Harun Rashid. আজকে আমি তোমাদের সামনে যে টপিকটি নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞানের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি অর্থাৎ হিসাব বইয়ের যে প্রথম যে বইটি জাবেদা বহি সেই জাবেদা নিয়ে আজকে আমি আলোচনা করব। একটু খেয়াল করো, আসলে আমরা জাবেদা তো নবম দশম শ্রেণীতে আমরা শিখেছি, অর্থাৎ 9-10 জাবেদা করার পরেও দেখা যায় কলেজে ওঠার পরে আমরা জাবেদাটা প্রায়শ ভুল করি। সেই ভুল করাটা আসলে অযৌক্তিক কিছুই নয়, কারণ আমরা 9-10 জাবেদাটাকে শিখি ঠিক বাট বুঝে শিখি না। আমরা আসলে অনেকটা বলা যায় মুখস্থ করে শিখি, কিন্তু আমরা এখন যেহেতু উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়াশোনা করছি আমরা এখন আসলে বুঝে শেখার চেষ্টা করব। আজকে আমি তোমাদেরকে এমন একটি সূত্র বুঝাবো যে সূত্রটির মাধ্যমে তোমরা অনায়াসেই শুদ্ধভাবে জার্নাল অর্থাৎ জাবেদা দাখিলা করতে পারবে। দেখো তোমরা, আমি আমার বোর্ডে একটা সূত্র লেখা আছে A = L + OE। এটা হচ্ছে একটা হিসাব সমীকরণ, এটাকে বলা হয় হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই ইকুয়েশনটি তোমরা জানো পরীক্ষাতে প্রায়শ আসে যে হিসাব সমীকরণের সংক্ষিপ্ত রূপ কোনটি বললেই তোমাকে অ্যান্সার করতে হবে। হিসাব সমীকরণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে A = L + OE। এখানে A হচ্ছে অ্যাসেটস বা সম্পদ, L হচ্ছে লায়াবিলিটিস বা দায় সমূহ, আর OE হচ্ছে ওনার্স ইকুইটি অথবা মালিকানা সত্ত্ব। এখন দেখো, আমি এই সংক্ষিপ্ত সূত্রটাকে আমি একটু টেনে বড় করব। একটু খেয়াল করি, আমরা যদি এখানে একটু ডিটেলস লিখি তাহলে A = L + OE কে যদি আমরা একটু সম্প্রসারণ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে C + R - D - E। একটু খেয়াল করো, তাহলে A = হচ্ছে L + C + R - D - E। আচ্ছা, এখন এটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। পরীক্ষাতে অনেক সময় এটা আসবে, একটু খেয়াল রাখবা তোমরা। আর এই বর্ধিত রূপটাকে আমি যদি আমার মতো করে সাজাই তাহলে আমি লিখতে পারি হচ্ছে A + D + E = L + C + R। একটু খেয়াল করো, আমি কিন্তু -ডটাকে বাম পাশে +D করেছি, -এটাকে আমি বাম পাশে +E করেছি। অর্থাৎ আমি এটাকে যদি আমার মতো করে সাজাই সেক্ষেত্রে আমি পাচ্ছি হচ্ছে A + D + E = L + C + R। এখানে একটু বলে রাখি, আমি একটু ব্যাখ্যা দিব। যেমন এখানে A হচ্ছে অ্যাসেটস, যাকে আমরা বলবো বা সম্পদ, অ্যাসেটস বা সম্পদ। D হচ্ছে ড্রয়িংস, যাকে আমরা বলি উত্তোলন। লেখন বুঝতে আছে তো? এরপর হচ্ছে ই হচ্ছে এক্সপেন্সেস বা খরচ। এল হচ্ছে লায়াবিলিটিস বা দায় সমূহ। আমি শুধু দায় লিখেছি। সি হচ্ছে এখানে হচ্ছে আমার সি হচ্ছে ক্যাপিটাল বা মূলধন, এবং আর হচ্ছে রেভিনিউ বা আয়। একটু খেয়াল করি বিষয়টি। এখানে এ হচ্ছে অ্যাসেটস বা সম্পদ, ডি হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন, ই হচ্ছে এক্সপেন্সেস বা খরচ, আমরা এটাকে এক্সপেন্ডিচারও বলতে পারি, আর এল হচ্ছে লায়াবিলিটিস বা দায়, সি হচ্ছে ক্যাপিটাল বা মূলধন যেটি ব্যবসার প্রাণ, এরপর হচ্ছে আর হচ্ছে রেভিনিউ বা আয়। আমরা একটু মনে রাখবো তাহলে এই বিষয়গুলো। এখন আমরা দেখাবো কিভাবে এগুলোকে কাজে লাগিয়ে আমরা জাবেদা করতে পারি। আমরা একটি বিষয় মনে রাখবো, বাম পাশে যে তিনটি
নাম আছে এ প্লাস ডি প্লাস ই, এরা সচরাচর বা সাধারণত ডেটর হবে। কি হবে? এরা হবে ডেটর। তাহলে বাম পাশের যেই তিনটি নাম আছে এ প্লাস ডি প্লাস ই, এরা সচরাচর ডেটর। আর যদি এরা বৃদ্ধি পায়, যদি এগুলো বৃদ্ধি পায় অর্থাৎ বৃদ্ধি পেলে, সেক্ষেত্রেও ডেটর। কিন্তু হ্রাস পেলে সেগুলো হবে ক্রেডিটর। একটু খেয়াল করি, এই বাম পাশের যে নামগুলো আমি লিখেছি এ ডি এবং ই, এদের বৈশিষ্ট্যটা হচ্ছে এরা সচরাচর বা সাধারণত এরা হচ্ছে ডেটর। আর যদি এরা বৃদ্ধি পায় সেক্ষেত্রে বৃদ্ধি পেলেও হবে ডেটর, আর যদি এরা হ্রাস পায় সে হ্রাস পেলে হবে সেটা ক্রেডিটর। আশা করি ক্লিয়ার। এবার আমরা চলে আসছি ডান পাশে। এই ডান পাশে যে এই তিনটি নাম আমি লিখেছি এল প্লাস সি প্লাস আর, এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা সচরাচর অর্থাৎ সাধারণত এরা হচ্ছে ক্রেডিটর, বৃদ্ধি পেলে তাও ক্রেডিটর, কিন্তু এরা হ্রাস পেলে ডেটর। আশা করি বিষয়টি ক্লিয়ার। আমি আবারও বলছি, আমাকে লক্ষ্য রাখতে হবে যে বাম পাশে যে তিনটি নাম অর্থাৎ সম্পদ, উত্তোলন এবং খরচ, সম্পদ, উত্তোলন এবং খরচ এরা সাধারণত ডেটর, যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে ডেটর। আবার খেয়াল করো, এই বাম পাশের নামগুলো সাধারণত ডেটর, বৃদ্ধি পেলেও ডেটর, কিন্তু হ্রাস পেলে বিপরীত অর্থাৎ ক্রেডিটর। আর ডান পাশে যে নামগুলো আছে সেগুলো সাধারণত ক্রেডিটর, বৃদ্ধি পেলেও ক্রেডিটর, হ্রাস পেলে ডেটর। অর্থাৎ হ্রাস পেলে কোনো একটা কাজ বিপরীত হয়ে যায়। তো আমরা যাওয়া করার সময় লক্ষ্য রাখবো, কোনো লেনদেনের ফলে, কোনো ঘটনা বা লেনদেনের ফলে যদি আমার এই জিনিসগুলো যদি বৃদ্ধি পায় তাহলে আমাকে এগুলোকে ডেটর করতে হবে, আর এগুলো যদি হ্রাস পায় তাহলে ক্রেডিটর করতে হবে। ও অপর দিকে যদি এই ডান পাশের যে নামগুলো, এই নামগুলো যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিটর করতে হবে, আর এই নামগুলো যদি হ্রাস পায় সেক্ষেত্রে আমাকে ডেটর করতে হবে। আমরা এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে অত্যন্ত সহজে আমরা নির্ভুলভাবে জাবেদা দাখিলা করতে পারি। আমি জাস্ট একটা উদাহরণ সাহায্য নিব। দেখো, খেয়াল করো, মনে করো ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, ব্যাংকে টাকা জমা দেওয়া হলো। এখানে কয়টি পক্ষ আছে? এখানে মূলত দুটি পক্ষ আছে। পক্ষ দুটি হচ্ছে, এখানে পক্ষ দুটি হচ্ছে, একটি হচ্ছে ব্যাংক এবং অপরটি হচ্ছে নগদ। একটু খেয়াল করো, ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, এখানে দুটো পক্ষ, একটি পক্ষ হচ্ছে ব্যাংক, অপর পক্ষটি হচ্ছে নগদ। একটু লক্ষ্য করি আমরা, ব্যাংক এবং নগদ এই দুটো নাম, এই 6টা নামের কোনটিতে পড়েছে? দেখো, ব্যাংকটা হচ্ছে আমার এ অর্থাৎ সম্পদ, নগদটাও আমার এ অর্থাৎ নগদটাও সম্পদ। এখন আমাকে দেখতে হবে ব্যাংকে জমা দেওয়ার ফলে ব্যাংকে টাকা বাড়লো না কমলো। দেখো, ব্যাংকের টাকা জমা দেওয়ার ফলে ব্যাংকের টাকা বেড়েছে অর্থাৎ ব্যাংক বৃদ্ধি পেয়েছে, এ বৃদ্ধি পেয়েছে, তাই এখানে ব্যাংক হবে ডেটর। অপরদিকে ব্যাংকে টাকা জমা দেওয়ার ফলে আমার নগদ টাকা হ্রাস পেয়েছে অর্থাৎ সম্পদ, নগদ সম্পদ হ্রাস পেয়েছে। দেখো, হ্রাস পেলে সেটা হবে ক্রেডিটর, তাই নগদ হবে ক্রেডিটর। অর্থাৎ তাহলে এখানে ব্যাংক হচ্ছে আমার, ব্যাংক হচ্ছে ডেটর, আর নগদ হচ্ছে ক্রেডিটর। তাহলে আমরা এইভাবে অত্যন্ত সহজে আমরা জাবেদা নির্ণয় করতে পারি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যদি বুঝতে থাকো তাহলে বাসায় নিজেরা বসে একটু প্র্যাকটিস করে নেবে। এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে তুমি জাবেদা করার চেষ্টা করবে, নিজে নিজে, সম্পূর্ণ নিজে নিজে ঘরে বসে নিজে নিজে করার চেষ্টা করো। বিশেষ করে আমি যেটা বলবো, তুমি যখনই কোনো লেনদেনকে জাবেদা করতে যাবা, সেখানে যে দুটো পক্ষ আছে তুমি জানো বা তোমরা সবাই জানো, দুটো পক্ষ আছে, সেই দুটো পক্ষ কি কি সেটাকে ঠিক করে নিবা। দুটো পক্ষ ঠিক করার পরে তোমাকে ভাবতে হবে যে যে দুটো পক্ষ তুমি পেয়েছো, প্রথম যে পক্ষটি, সে প্রথম পক্ষটি এখানে এই 6টি নামের মধ্যে কোন নামের সাথে মিলে গেছে সেটা খেয়াল করতে হবে। এবং একইভাবে দ্বিতীয় যে নামটি, দ্বিতীয় যে পক্ষটি, সেটিও তার সাথে মিলে, সেটি খেয়াল করতে হবে।
এবং সেটা খেয়াল করার পর তুমি দেখবে যদি সেই নামটা যদি ডান পাশে থাকে তাহলে সেটা বৃদ্ধি পেলে ক্রেডিট করবা, যদি সেটা বাম পাশে থাকে বৃদ্ধি পেলে তুমি সেটা ডেবিট করবা। আর এইভাবে তোমরা অত্যন্ত সহজে জাবাদা নির্ণয় করতে পারবা। তো সো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা জাবাদা নির্ণয়ের এই সহজ সূত্রটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আমি আশা করবো তোমরা ঘরে বসে আসলে এই সূত্রটিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের জাবাদা প্র্যাকটিস করবা। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।